গল্পের বাক্স বাই রোমানা নুপুর এই চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস দিন যায় রাত যায়। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। স্বপ্নের মতো ঘটে গেল ঘটনাগুলো। তখন সবে বাবার পাঠানো টাকা তিস্তার হাতে এসেছে। কলেজের মাইনেটাই দিয়েছিল শুধু। হোস্টেল এবং আনুষঙ্গিক খরচ তখনও না মেটানোয় ব্যাগে টাকা ছিল। সুমিত কিছু জোগাড় করল। হরেকৃষ্ণ শেটলেনের বাড়িটায় যে ঘরটি খালি সেটা দোতলায়। লাভের মধ্যে ওর লাগোয়া বাথরুম আছে। সব শুনে বলরামের পিসেমশাই বললেন, দেখো, আমি ঝামেলা পছন্দ করি না। ভাড়া দিচ্ছ থাকবে, কিন্তু পুলিশ এলে চলে যেতে হবে। ভদ্রলোককে বিয়ের সার্টিফিকেট দেখাতে হলো অবশ্য। ঘরে কোনো আসবাব নেই। খাট দূরের কথা, একটা র্যাক পর্যন্ত নেই। এই ঘরে বাস করতে গেলে অনেক কিছুর প্রয়োজন। ওদের দুজনের কাছে যা আছে তা দিয়ে এত সব কেনা সম্ভব নয়। ওরা বিবেকানন্দ রোডে ফিরে এলো। হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট সমস্ত শুনে হতভম্ব। বললেন, এরপরে তোমার এখানে থাকা চলবে না। তোমার বাবাকে আমি আজই জানিয়ে দিচ্ছি। আমি জানি এখানে থাকা চলবে না। আমি আমার জিনিসপত্র নিতে এসেছি, তিস্তা স্বাভাবিক গলায় বলেছিল। জিনিসপত্র দিতে ভদ্রমহিলার কুণ্ঠা ছিল, কিন্তু আটকে রাখার অধিকার না থাকায় কিছুই করতে পারল না। যা কিছু দেও ছিল, দেবার পর তিস্তার ব্যাগে 40 টাকা পড়ে রইল। বিছানাপত্র সুটকেস নিয়ে হরেকৃষ্ণ শেটলেন থেকে ট্যাক্সি ছাড়া যাওয়া সম্ভব নয়। কিছু টাকা কমে গেল। বন্ধুরা চলে গিয়েছিল বিবেকানন্দ রোড থেকে। অনেক অভিনন্দন নিয়ে ওরা যখন ট্যাক্সিতে উঠেছিল তখন সন্ধ্যে। এই যে এতক্ষণ একটার পর একটা টেনশনের ঢেউ ওরা পেরিয়ে এলো, এবার তার প্রতিক্রিয়া হচ্ছে শরীরে, মনে। তিস্তা অবাক হয়ে দেখল সুমিত খুব স্বাভাবিক ভঙ্গিতে সিগারেট খেয়ে যাচ্ছে, যেন কিছুই হয়নি। সে মনে মনে খুশি হয়েছিল। একজন শক্ত না হলে চলবে কেন? মাটিতেই বিছানা করা হলো। চিড়িয়া মোড় থেকে রুটি আর মাংস কিনে আনল সুমিত। তিস্তার নিজের দুটো বালিশের ওয়ার একটু ময়লাটে হয়ে এসেছিল। এখানে এসে সেটা খুলে নতুন পরিয়েছে। একজনে দুটো বালিশ, দুজনের কাজে লাগবে। খাওয়া দাওয়া শেষ করে সুমিত বলল, একটা ভুল হয়ে গেছে। কি? মাকে জানানো হয়নি। রাগ হয়ে গেল তিস্তার। কি জানাবে? না মানে এখানে আছি, বাড়ি ফিরব না। আশ্চর্য, তোমার মা তো বলেই দিয়েছেন। স্পষ্ট কথা হয়নি কিছু। আর কি স্পষ্ট হবে? তোমার কথা বলেছেন, হয়তো ভেবেছেন আমি ফিরে যাব। তুমি কি বলতে চাইছ? আমার একবার বলে আসা উচিত যে এখন থেকে এখানে থাকছি। হঠাৎ তিস্তার মনে হলো সুমিতের মনে যদি কোনো অস্বস্তি থেকে থাকে তবে সেটাকে সরিয়ে ফেলতে সাহায্য করা উচিত। ও যদি ওর মাকে বলে এসে শান্তি পায় তবে তাই যাক। তিস্তা বলল, বেশ, তাড়াতাড়ি ফিরে এসো। যাব আর আসবো, বড় জোর 1 ঘন্টা। কটা বাজে? 9। 10 সোয়া 10-এর মধ্যে ফিরছি, ঘুমিয়ে পড়ো না। তিস্তা হাসল। তৈরি হয়ে সুমিত বেরোতে যাচ্ছিল, তিস্তা ডাকল। সুমিত বলল, যা, পেছনে রাখলে। তিস্তা এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরেছিল। এই প্রথম কোনো পুরুষ শরীরের গন্ধ তার সমস্ত সত্তায় মিশে যাচ্ছিল। সুমিত ওকে চুম্বন করল। তিস্তা হেসে বলল, ও, এর জন্য এত? তার মানে? তুমি এটা করতে চেয়েছিলে আর আমি বলেছিলাম বিয়ে করতে হবে। এবার তিস্তা সক্রিয় হলো। ব্যাপারটা যখন সেখানেই থেমে থাকল না, তখন তিস্তা তাকে মনে করিয়ে দিল মায়ের কথা। নিজের জামার বোতাম খুলতে লাগলো সুমিত। ধুর শালা, মা ঠিক বুঝে নেবে, নোমর যাওয়া যাওই।
এই ব্যাপারটা সেই মুহূর্তে অত্যন্ত ভালো লাগলেও পরে এ নিয়ে অনেক ভেবেছে তিস্তা। সুমিত কেন সেই রাত্রে যেতে চেয়েছিল? কেউ যায়? উত্তরটা পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। একটা কেরোসিন স্টোভ পর্যন্ত বাড়িতে নেই। সকালে ঘুম থেকে উঠে চা বানাবার ব্যবস্থা করা দরকার। কাছাকাছি চায়ের দোকান নেই। সুমিত বলল, মুখ ধুয়ে চলো, দোকান থেকে চা খেয়ে আসি। চা নিয়ে আসবো কিসে? এ এক আলাদা ধরনের মজা। তিস্তার ভালো লাগল। 10টার মধ্যে স্নান করে তৈরি হয়ে ওরা যখন বের হলো তখন সম্বল 30 টাকাও নয়। ওরা দুজনে সরাসরি চলে এলো কফি হাউসে। কফি হাউস তখনও জমে ওঠেনি। সুমিত বলল, আমরা রোজ এখানে এসে ব্রেকফাস্ট করতে পারি, যতদিন টাকাটা থাকবে। গম্ভীর গলায় বলল তিস্তা। সুমিতের মুখ ভাবলেশীন। একটু বাদে বলল, কলেজ যাবে না? আজ ইচ্ছে করছে না। আমি ভাবছি কি হবে, এই টাকায় 3-4 দিন চলবে, তারপর? তিস্তা হেসে ফেলল। আমার কিছু ভাবতে ইচ্ছে করছে না। সেদিন বিকেল 5টা পর্যন্ত ওরা কফি হাউসে ছিল। সেই প্রথম তিস্তা কফি হাউসের টয়লেট ব্যবহার করেছিল। 19-20 বছরের বন্ধুরা মিলে একসঙ্গে আলোচনা করে গেল কি করে খাওয়া পড়ার সমস্যা মেটানো যায়। ধরিত্রী বলেছিল, ওইসব কবিতা মায়ের পকেটে টাকা না থাকলে অর্থহীন। কোন কবিতা? জয়তে জিজ্ঞাসা করেছিল। ওই যে, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সবাই হেসে উঠেছিল। শুধু সুমিত বলেছিল, বাড়ির ভাত খেয়ে সুখে ছিলাম, সর্বনাশ যে কি হলো তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তিস্তা প্রতিবাদ করেছিল, সুমিত। সুমিত সাত তাড়াতাড়ি বলেছিল, সরি, উইথড্র করছি। বলরাম বলেছিল, তোরা টিউশনে করতে পারিস। তিস্তা বলেছিল, কে দেবে? পিসে মশাইকে বললে দমদমে কটা পেতে পারিস। পাওয়া গেল। বলরামের পিসে মশাই নিজের 2 ছেলের জন্য মাস্টার খুঁজছিলেন। মাসে 30 টাকার বেশি দেবেন না, তাই সই। 4 দিনের মাথায় যখন টাকা শেষ হয়ে গেল তখন সুমিত বলল, তুমি ভেবো না, আমি কাজের চেষ্টা করছি। তিস্তা বলল, তাহলে আমি আর বের হচ্ছি না, বেরোলেই তো খরচ। ঠিক আছে, আমি তোমার খাবার নিয়ে ফিরব। সকালে ঘুম থেকে উঠেই সুমিত বেরিয়ে যায়। তিস্তা যায় বাড়িওয়ালা ছেলেদের পড়াতে, কারণ সেখানে 1 কাপ চা মেলে। তারপর সারা দিন শুয়ে বসে থাকা। তিস্তা ভাবে মাইনে পেলে একটা স্টোভ কিনবে, জনতা স্টোভ। তাতে কিছু অন্তত ফুটিয়ে নেওয়া যাবে। সারাটা দিন কেটে যায়। সন্ধে হয়। খিদের পেট যে প্রতিবাদ তুলছিল তা একসময় শান্ত হয়ে যায়। রাত 10টা নাগাদ সুমিত ফেরে হাতে 1 ভাঁড় তরকারি আর 3টে রুটি নিয়ে। না, কোনো কাজের খবর সে পায়নি। অনেক ঘুরেছে, কেউ কেউ আশা দেখিয়েছে। সুমিত জানায় সে খেয়ে এসেছে। 3টে রুটি মুখে দিতে কষ্ট হয় তিস্তার। যদি সুমিত না খেয়ে আসে, তাকে সাধাসাধি করে একটা রুটি অন্তত খেতে। কোনোদিন খায়, কোনোদিন খায় না সুমিত। 2টো রুটি আর তরকারিকে অমৃত বলে মনে হয় তিস্তার। জল খেয়ে সুমিতের বুকে মাথা রেখে শুয়ে মনে হয় স্বর্গ যদি কোথাও থাকে তো সেটা এখানেই। ভালোবাসার জন্য 1 লক্ষ মাইল হেঁটে যেতে পারি, 1 কোটি পদ্মের দিঘি ছেড়ে ভালোবাসা তোমার জন্য এতটুকু ঘাসফুল বুকে তুলে নিতে পারি। ভালোবাসা, তুমি আমায় রাজেন্দ্রাণী করেছ। আমার ভাঙা দাওয়া আর রাজপ্রাসাদের কোনো ফারাক নেই। সারাদিন না খাওয়া আর রাত্রে 2টো বা 3টে রুটি আর তরকারি খেয়ে বেঁচে থাকতে যে কষ্ট তা তিস্তার মনে একটুও রেখাপাত করছিল না। প্রতিদিন সে সুমিতকে খুঁটিয়ে জিজ্ঞাসা করে কিভাবে তার দিন কাটল, কি খেল।
শোনে রোজই কোনো না কোনো বন্ধু পেট ভরে তাকে খাইয়েছে। মাস দুয়েক বাদে একটা লোভনীয় চাকরি পাওয়া যাবে। কিছু টাকা সে ধার করেছে বন্ধুদের কাছে, মাইনে পেলে শোধ করে দেবে। মাসের মাঝামাঝি আরও 2টো টিউশনি পেল তিস্তা। সব মিলিয়ে মাসে 130 টাকা রোজগার। ওর মনে হতে লাগলো অনেক টাকা। সারা দিন খিদে চেপে চেপে একসময় খাওয়ার ইচ্ছেটাই কমে যেতে লাগলো। মাস শেষ হলে স্টোভ কেনা, নিত্য বাজার করা ছাড়া কফি হাউস এবং কলেজে ফিরে যাওয়া সম্ভব হবে এই চিন্তায় বিভোর হয়ে থাকত সে। ওর যে ওজন কমছে, শরীর রোগা হচ্ছে, এ ব্যাপারে একটুও খেয়াল ছিল না তিস্তার। এর মধ্যে জয়তে একদিন এলো দেখা করতে। এসে অবাক হয়ে বলল, এ কী চেহারা হয়েছে তোর? কেন, খারাপ লাগছে? কি রোগা হয়ে গেছিস? খাওয়া দাওয়া করিস না? বাহ, করব না কেন? বাড়িতে রান্না করিস? সামনের মাস থেকে করব। শোন তিস্তা, তোর বাবাকে সব জানিয়ে চিঠি লেখ। কেন? সুমিতের মায়ের ইচ্ছে তোর বাবা যদি ওকে এসে বলেন এই বিয়ে মেনে নিয়েছেন, তাহলে তোকে ঘরের বউ করে নিতে তার কোনো আপত্তি নেই। এখন যে অবস্থায় কাটাচ্ছিস তার চেয়ে চিঠি লেখা ঢের ভালো। আমি লিখলে বাবা শুনবেন কেন? শুনবেন, তুই ওর মেয়ে। বাবারা চিরকাল মেয়েদের সবচেয়ে বেশি ভালোবাসে। না, আমি লিখব না, মরে গেলেও না। কেন? আমি বাবার অবাধ্য হয়েছি। আমার ওই চিঠি লেখার মুখ নেই। তাহলে কি করবি? যা করছি, এ মাসটা কষ্ট করি। ঠিক আছে, যদি টিউশনি করবি তাহলে ভালো টিউশনি কর। কোথায় পাবো? দাঁড়া, আমাদের ক্লাসে লক্ষ্মী আগরওয়ালা বলছিল ওর খুড়তুতো বোনকে পড়ানোর জন্য ইংলিশ মিডিয়ামের মেয়ে খুঁজছে ওরা। কালই ওর সঙ্গে কথা বলে দেখি। জয়তি বলেছিল। 2 দিন বাদে সুমিত এসে খবর দিয়েছিল কফি হাউসে ওর সঙ্গে জয়তির দেখা হয়েছে। জয়তি বলেছে তিস্তা যেন সামনের মাসের 1 তারিখে বাড়িতে গিয়ে দেখা করে। এক ভদ্রলোকের এক মেয়েকে পড়াতে হবে। মাসে 200 টাকা পাবে, সপ্তাহে 3 দিন। কেঁদে ফেলেছিল তিস্তা। 200 টাকা মাসে 12 দিন, তার মানে সে হেসে খেলে 350 টাকা রোজগার করতে পারবে। সেটা হলে আর কোনো সমস্যা থাকবে না। একটা স্টোভ, থালা বাসন, কেটলি, কাপ, ডিশ আর খাট এবং আলনা কিনলে আপাতত সমস্যার সমাধান হয়ে যাবে। মাসে 100 টাকা ভাড়া দিতে হবে অবশ্য। প্রথম 3-4 মাস একটু কষ্ট হবে, কিন্তু তারপর তো আর নয়। সুমিত নিশ্চয়ের মধ্যে একটা চাকরি ঠিক পেয়ে যাবে। কি অদ্ভুত নিশ্চয়তা বোধ তিস্তাকে আচ্ছন্ন করে রাখল। মাসের শেষ দিকে তিস্তার একটু জ্বর হলো, সেই সঙ্গে পেটে ব্যথা। সুমিতকে ছোট্ট সমস্যার কথা বলেনি সে। বেচারা বাড়ি ফিরেই গম্ভীর হয়ে থাকে। প্রথম প্রথম সে জিজ্ঞাসা করত ওই রুটি তরকারি সুমিত কিনছে কি করে। ধার করা টাকায় কিনেছে শুনে খারাপ লাগত। প্রায়ই মনে করিয়ে দিত যেন এই কারণে সুমিত বেশি ধার না করে। এখন আর প্রশ্ন করে না। মনে মনে ঠিক করে নিয়েছে যতই ধার করুক রুটি তরকারির জন্য কত আর খরচ হয়, মাইনে পেলে একটু একটু করে ধার শোধ করে দেবে। কিন্তু জ্বর বাড়তে লাগল। 3য় দিনে পড়াতে যেতে পারল না সে। সুমিত বেরিয়ে গেছে রোজকার মতো চাকরির ধান্দায়। পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে, মুখে কোনো স্বাদ নেই, উঠে দাঁড়ালেই মাথা ঘুরে যাচ্ছে। দুপুরে বলরামের পিসিমা খোঁজ নিতে এলেন। তিস্তার অবস্থা দেখে চমকে উঠলেন মহিলা। তিস্তা প্রচণ্ড চেষ্টা করেও নিজেকে সামলাতে পারছে না। মনে হচ্ছে শরীর নিংড়ে নিচ্ছে কেউ। ভদ্রমহিলা তাড়াতাড়ি পাড়ার ডাক্তারকে ডেকে আনলেন। ডাক্তার পরীক্ষা করে বললেন, মনে হচ্ছে জন্ডিস হয়েছে, খুব খারাপ ধরনের জন্ডিস, সেই সঙ্গে পেটে আলসার হতে পারে, এখনই হাসপাতালে ভর্তি করা দরকার। বলরামের পিসিমা ঘরোয়া ধরনের মহিলা। ডাক্তারকে ফি দিয়ে বিদায় করে আর এক ভাড়াটাকে ব্যাপারটা বললেন। তার ফলে বিকেল নাগাদ তিস্তা আরজিকর হসপিটালের জেনারেল বেডে শুতে পারল।
সুমিত সেদিনও ফিরেছিল রাত 10টায় আলু পটলের তরকারি আর রুটি নিয়ে। খবরটা পেয়ে ঘাবড়ে গিয়েছিল। অত রাত্রে হাসপাতালে গিয়ে কোনো লাভ নেই জেনে তিস্তার ডায়েরি হাতড়েছিল। সেখানে তিস্তার কানপুরের ঠিকানা পেয়ে পরের দিন সকাল হতেই টেলিগ্রাম করেছিল, ডটার সিরিয়াসলি ইল, অ্যাডমিটেড ইন আরজিকর, কাম শার্প। হাসপাতালের বিছানায় শুয়ে কিছুই টের পায়নি তিস্তা। কখন তাকে পেইং বেড থেকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে তা সে টের পায়নি। যখন কথা বলার অবস্থা এলো তখন বাবা চোখের সামনে, মা বাবার পাশে, পেছনে সুমিত দাঁড়িয়ে। কেঁদে ফেলেছিল তিস্তা। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে এসেছিল। ওর বাবার হাত এগিয়ে এসেছিল। মেয়ের ডান হাত আঁকড়ে ধরে ভদ্রলোক বিড়বিড় করেছিলেন, কেন এমন করলি, কেন? জবাব দিতে পারেনি তিস্তা। কিন্তু বুকের ভেতর এতদিন যেসব যুক্তি দিয়ে প্রতিরোধ তৈরি করে রেখেছিল তা এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। তাকে এইভাবে কাঁদতে দেখে নার্স এগিয়ে এলো। না, আর নয়, এবার আপনারা বাইরে যান। দিদি, চিড়িয়া মোড় এসে গেছে। বাস্তবে ফিরল তিস্তা। চারপাশে আলো জ্বলছে, রিকশার হর্ন বাজছে এলোমেলো। বারাকপুরে চিড়িয়া মোড়ে ট্যাক্সি এসে দাঁড়িয়েছে। সামনে লোক দুটো টাকা দিয়ে নেমে গেল নিঃশব্দে। তিস্তা ব্যাগ খুলল। বুড়ো সর্দারজি জিজ্ঞাসা করল, আপনি কত দূরে যাবেন এখান থেকে? নোনা চন্দনপুকুর। বেশি ভেতরে না হলে আমি পৌঁছে দিয়ে আসছি। না না, আমি রিকশা নিয়ে চলে যাব। অনেক ধন্যবাদ আপনাকে। কত দিতে হবে? পেছনের সিট থেকে মিটার দেখতে পাচ্ছিল না তিস্তা। 30 দিন। কি বলছেন, মাত্র 60 টাকা উঠেছে? না দিদি, 3 30 90 পেলে মিটারের অনেক বেশি আমরা পেয়ে যাব। আপনি 30ই দিন। টাকাটা দিয়ে তিস্তা বলল, আপনি অদ্ভুত মানুষ। বুড়ো সর্দারজি হাসল। আমি নিজের ক্ষতি করিনি কিন্তু। রিকশায় বসেও লোকটাকে ভুলতে পারছিল না তিস্তা। নিজের ক্ষতি না করেও কেউ তো অন্যের উপকার করে না। রেললাইনের পাশ ধরে সিনেমা হাউসের সামনে দিয়ে লেভেল ক্রসিংয়ের কাছে পৌঁছে দেখল সেটা খোলা। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলে এখানে প্রায় জ্যাম হয়, অর্থাৎ এখনও ট্রেন চলাচল শুরু হয়নি। আনন্দপুরীর পাশ দিয়ে খানিকটা এগোতেই ক্ষীরোদ চক্রবর্তীর বাড়ি। তার ভাইপো অসীম তাদের বাড়িওয়ালা। অসীমের স্ত্রী দাঁড়িয়েছিলেন বারান্দায়। তিস্তাকে নামতে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কিসে এলেন ভাই? শুনলাম ট্রেনে খুব গোলমাল হয়েছে। ভাড়া মিটিয়ে কাছে এসে তিস্তা বলল, হ্যাঁ। দেখুন তো কি হবে। কেন? 7টার মধ্যে বাড়ি ফিরবে বলেছিল, একটা নিমন্ত্রণ রাখতে যেতে হবে। আপনি কি করে এলেন? ভদ্রমহিলা খুবই উদ্বিগ্ন। আমি একটা গাড়ি পেয়ে গেলাম। তিস্তার ঠোঁট কামড়াল। ব্যথাটা আবার জাগিয়ে উঠেছে। কোমর থেকে তলপেটে নেমে যাচ্ছে পেঁচিয়ে। অসীমবাবুর স্ত্রী চমকে উঠলেন। কি হয়েছে আপনার? অনেক কষ্টে ভদ্রমহিলার সাহায্য নিয়ে তালা খুলে বাড়িতে ঢুকেছিল তিস্তা। আলো জেলে বিছানায় শুয়ে দিয়ে মিসেস চক্রবর্তী জিজ্ঞাসা করেছিলেন, কখন থেকে এমন ব্যথা হচ্ছে? একটু আগে প্রথম টের পেলাম। যন্ত্রণাটাকে সামলাতে চেষ্টা করছিল তিস্তা। আপনি এ অবস্থায় বেরিয়েছেন কেন? অবস্থা? না, এখনও অনেক দেরি আছে। একবার ডক্টর মল্লিককে যদি ফোন করা যেত। আমি বুঝতে পারছি আপনার খুব অসুবিধা হচ্ছে। তিস্তা হাঁপাতে হাঁপাতে বলেছিল। কাউকে বিব্রত করতে তার কখনোই ভালো লাগে না। মিসেস চক্রবর্তী তাড়াতাড়ি চলে গেলেন। বিছানায় শুয়ে অরিত্রর কথা মনে হলো তিস্তার। অরিত্র যদি পাশে থাকত, আকাশবাণীতে একটা খবর দিতে বলবে। কিন্তু ব্যথাটা একটু একটু করে কমে এলো একসময়। কপালের ঘামও শুকিয়েছে। ধীরে ধীরে খাট থেকে নেমে দাঁড়ালো সে।
সামান্য মাথা ঘোরা ছাড়া আর তেমন কোনো অসুবিধে নেই। ঈশ্বর এ যাত্রা বাঁচিয়ে দিলেন। মিসেস চক্রবর্তী ফিরে এসে বললেন, আরে উঠেছেন কেন? লজ্জিত হাসি হাসল তিস্তা। ঠিক আছি এখন। ডাক্তার মল্লিক আসছেন? ও। তিস্তার মনে হলো না বললেই ভালো হতো। ট্যাক্সি ভাড়ার পর আরও কিছু বাড়তি টাকা যাবে। এখন তো অসুবিধে নেই। আপনার সাহস আছে। কেন? এই স্টেজেও একা আছেন, অফিস করছেন। মিসেস চক্রবর্তী বললেন, আমি আকাশবাণীতে টেলিফোন করে দিয়েছি। ও ছিল? হ্যাঁ, বললেন কাজ শেষ করে চলে আসছেন। আপনি বরং একটু বিশ্রাম নিন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। না না, আমার এখন ভালোই লাগছে। আপনি পারবেন? নিশ্চয়ই। তখন আপনার মুখের যে অবস্থা হয়েছিল। আচ্ছা, ডক্টর মল্লিক এসে দেখুন আপনাকে, তারপর যা ইচ্ছে তাই করবেন। ভদ্রমহিলা চলে গেলেন। একই বাড়ি হলেও ভাড়াটে হিসেবে তাদের যাওয়া আসা এবং অন্যান্য স্বাধীনতা সম্পূর্ণ আছে। ভদ্রমহিলার সঙ্গে এতদিন শুধুই ভালো ভালো সম্পর্ক ছিল। হৃদ্যতা গড়ে ওঠার অবকাশ বা বাসনা কোনোটাই হয়নি। আজ এমনভাবে ওকে এগিয়ে আসতে দেখে ভালো লাগার সঙ্গে অস্বস্তিও কম হচ্ছিল না। বাথরুম হলো এমন একটা জায়গা যেখানে শারীরিক দুর্ঘটনার 60% ঘটে থাকে। শোয়ার ঘরের মতো বাথরুমকে ছিমছাম রাখার দিকে ঝোঁক তিস্তার অনেক দিনের। অরিত্র ঠাট্টা করে বাতিক বলে, নতুন সাবান ব্যবহার করে অরিত্র মোড়কটাকে মেঝেয় ফেলে রেখে গেছে। হেড হয়ে সেটাকে তুলতে গিয়েও নিজেকে সামলে নিল তিস্তা। পায়ে করে সরিয়ে দিল একপাশে। ডাক্তার মল্লিক এসে পড়লেন একটু বাদেই, মিসেস চক্রবর্তী তার সঙ্গে। তিস্তাকে দেখেই ভদ্রলোক বললেন, কি হলো, এমন জরুরি হুমকি? হঠাৎ একটা ব্যথা। তিস্তা অপরাধীর হাসি হাসল। কখন থেকে? প্রথম টের পাওয়ার সময়টা বলল তিস্তা। ডাক্তার মল্লিক ওকে বিছানায় শুয়ে নানা রকম পরীক্ষা করলেন। তারপর বললেন, এখনও মাস দুয়েক বাকি। অনেক সময় টেনশন এমনটা হতে পারে। একবার যখন হয়েছে তখন আর আপনি বাইরে বের হবেন না। ব্যথাটা যদি রিপিট করে সোজা আমার নার্সিংহোমে চলে আসবেন। আমি ওষুধ দিয়ে যাচ্ছি। প্যাড বের করলেন ভদ্রলোক। তিস্তা সেদিকে তাকাল। ভোরে কিছু নেই তো? না মা, এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। ডাক্তারবাবু, আমি কোনো ঝুঁকি নিতে চাই না, কিন্তু পরেও তো অনেক ছুটি লাগবে। 3 মাসের বেশি তো পাবো না। ডাক্তার মুখ তুললেন। এখন ঝুঁকি নিলে সেটায় 2টো প্রাণের ভালো মন্দ জড়ানো থাকবে। পরে সেটা হবে আপনার একার। সিজার না হলে মাসখানেক বাদে অফিসে যেতে দিতে পারি। ওরা চলে গেলে প্রেসক্রিপশনের কাগজটা হাতে নিয়ে বসে থাকল তিস্তা। আজ বাড়িতে এসে কাজের মেয়েটাকে দেখতে পায়নি। 9টায় ওষুধের দোকান বন্ধ হয় এখানে। অরিত্র যদি তার মধ্যে না আসে, তাহলে অন্তত আজকের রাত্রের জন্য এই কাগজটার কোনো মূল্য থাকবে না। তিস্তা কেঁদে ফেলল এবং তখনই দরজায় শব্দ হলো। নিজেকে ঠিক করতে যেটুকু সময়, তাতেই গলা পেল, বৌদি। তিস্তা চোখ মুখে তাকাল। বাড়িওয়ালার কাজের মেয়েটি দাঁড়িয়ে। দিন। কি? মা বলল ওষুধ এনে দিতে হবে। ও। তিস্তা হেসে ফেলল। পৃথিবীটা এখনও হঠাৎ হঠাৎ ভালো হয়ে ওঠে। তোমাদের বাবু এসেছেন? না। টাকা নিয়ে ওষুধ আনতে চলে গেল মেয়েটি। মিস্টার চক্রবর্তীর বাড়ি ফেরার তাড়া ছিল, তবু তিনি ফিরতে পারেননি। অরিত্র ফিরবে কি করে? সে যদি ট্যাক্সিটাকে না পেত, যদি সর্দারজি রাজি না হতো। ভাবতেই গা কেমন করে উঠল। ওই যন্ত্রণা নিয়ে শিয়ালদা স্টেশনের জনস্রোতে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারত তিস্তা? ওষুধ পৌঁছে দিল মেয়েটা। এসে বলল, এইমাত্র বাবু এলো, বাসে এসেছে, ট্রেনে নাকি খুব গোলমাল। জানি। আচ্ছা বৌদি, একটা কথা বলবো। কি কথা? আপনার শ্বশুরবাড়ি কেউ নেই?
থাকবে না কেন? নিজের বাবা মাও তো আছে। তাদের কাছে চলে যাচ্ছেন না কেন? আমরা এত গরিব, তবু এ সময় ঘরে মেয়ে এলে বুকে করে আগলে রাখি। তিস্তা হেসে ফেলল। ভেবেছিলাম ছুটি নেবার পর মায়ের কাছে যাব। তাহলে মাকে আসতে লিখুন, এই সময় ব্যাটা ছেলে কি বুঝবে? মেয়েটি চলে যাওয়ার পর ওষুধ খেল তিস্তা। খিদে পাচ্ছে বেশ, খালি পেটে খেল। সকালে বিকেলের তরকারি রেঁধে গিয়েছিল, রাত্রে রুটিটা তৈরি করে নেয়। আজ কি হবে? এত অবসন্ন লাগছে যে রান্নাঘরে যাওয়ার ইচ্ছে একটুকুও নেই। অরিত্র যদি 10টার মধ্যে আসে তাহলে দোকান থেকে রুটি কিনে আনতে পারে। চুপচাপ শুয়ে পড়ল তিস্তা। শুতে বড় স্বস্তি। এ কি, দরজা বন্ধ না করে ঘুমিয়ে আছো? পাল্লার আওয়াজে ঘুম ভাঙতেই তিস্তা প্রশ্নটা শুনতে পেল। অরিত্র দাঁড়িয়ে আছে খাটের পাশে। অরিত্রকে চিনতেই যেন একটু সময় গেল। এর মধ্যে অরিত্র নিজেকে শুধরেছে। কি হয়েছে, কেমন আছো? তিস্তা উঠে বসল। ঠিক আছি। মিসেস চক্রবর্তী টেলিফোন পেয়ে আমি তো ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। তুমি কি করে বাড়ি ফিরলে? ওহ, আজ যা স্টেশনে মারপিট, আমি তো অফিসের গাড়িতে ফিরলাম। অরিত্র জোরে জোরে কথা বলছিল। এখন কটা বাজে? এখন ঘড়ি দেখল অরিত্র। 12টা বাজতে 3। তিস্তা হেসে ফেলল। জামা ছাড়তে ছাড়তে অরিত্র বলল, হাসছ যে? তুমি খবর পেয়ে চলে এলে বোধ হয়। হ্যাঁ, স্টেশনে গিয়ে দেখি ট্রেন বন্ধ, বাসে ওঠা যাচ্ছে না। আবার অফিসে ফিরে গেলাম। কয়েকজন স্টাফকে এদিকে পৌঁছাতে আসছিল, তাই চলে আসতে পারলাম। ডাক্তার এসেছিল? হ্যাঁ। কি বলল? ভয় নেই, মরব না। বুঝলাম। ঠিক কি হয়েছিল? পেন। সে কি এখনই? জানি না। তুমি তোমার মায়ের কাছে চলে যাও এবার। থ্যাঙ্কস। আচ্ছা, আমি যাই বলি তাই তোমার খারাপ লাগে কেন বলো তো? বলার মধ্যে আন্তরিকতা থাকে না বলে। অরিত্র পাশে এসে বসল। একটা হাত তিস্তার কাঁধে রাখল। যদি দুঃখ পেয়ে থাকো তাহলে সত্যি আমি দুঃখিত। আসলে আমি ঠিক নিজেকে এক্সপ্রেস করতে পারি না বলে। অরিত্র থেমে গেল। হঠাৎ কি হলো, ভীষণ একা লাগতে লাগতে হয়তো সামান্য স্পর্শ অনেকটা পাওয়ার স্বাদ এনে দেয়। তিস্তা অরিত্রর হাতে গাল রাখল। সেই উষ্ণতায় যে আরাম, তাতে তার চোখ বুজে গেল। অরিত্র জিজ্ঞাসা করল, খেয়েছ? কথা না বলে মাথা নেড়ে সত্যিটা জানালো তিস্তা। সে কি, রান্না হয়নি? টগরের মা আসেনি? আমি যখন ফিরেছি তখনও ছিল না। তাহলে বাড়িতে খাবার নেই? হাত সরিয়ে নিল অরিত্র। ভেবেছিলাম তুমি তাড়াতাড়ি ফিরলে রুটি কিনে আনতে বলবো। আশ্চর্য। তার মানে? আমরা দোকানে রুটি খাই। এখন খাই না, কিন্তু না খাওয়ার কিছু নেই। তুমি কখন ফিরেছ? 8টার মধ্যে। সে কি, কিসে এলে? ট্যাক্সিতে। মাই গড তিস্তা, আমি বুঝতে পারি না মাঝে মাঝে তোমার মধ্যে পুরন ভূতটা কি করে মাথা চাড়া দিয়ে উঠে। এখন ট্যাক্সিতে চড়া একদম লাক্সারি ছাড়া কিছু নয়। বাচ্চা হতে কত খরচ হবে কে জানে। অরিত্র উত্তেজিত গলায় বলল, পাউরুটি আছে, তাই দিয়ে তরকারি খেয়ে নাও, আমার ঘুম পাচ্ছে। পাশ ফিরে শুয়ে পড়ল তিস্তা। খাওয়ার ব্যাপারে অরিত্র একটু বিলাসী। মাঝে মাঝে মনে হয় খুব কম পুরুষই খাওয়া দাওয়ার ব্যাপারে নির্লিপ্ত। আজকাল ছুটি থাকলে রান্না করতে ভালোই লাগে তিস্তার। সেদিন অফিসে কথা হচ্ছিল, গত 30 বছরে মেয়েদের যেমন অনেক কিছু বদলে গিয়েছে, তেমনি রান্নার ধরনেও পরিবর্তন এসেছে। মা ঠাকুমাদের হাতের রান্না ছিল অসাধারণ। এটা মেনেও বলতে হয় তাদের এক্সপেরিমেন্ট করার সুযোগ ছিল না। বড়ির ঝোল, শুক্তো অথবা মুড়িঘণ্ট
তারা অসাধারণ রাঁধতেন, কিন্তু ওগুলো থেকে আরেকটা পদ তৈরির কথা খুব কম মহিলাই ভাবতে পারতেন। তখন ডিমটাকে খুব গুরুত্ব দেওয়া হতো না। এখন ওই এক ডিম দিয়েই কত রকমের খাবার তৈরি করতে পারে একালের মনোযোগী মহিলারা, অথচ স্কুল জীবন পর্যন্ত রান্নাঘরে ঢোকার দরকার হয়নি। পরে কখন কেমন করে একটু একটু নাড়াচাড়া করতে করতে ব্যাপারটা আয়ত্তে এসে গেল তা নিজেরই জানা নেই। এখন কেউ খেতে ভালোবাসলে তাকে ভালো মন্দ রেঁধে খাওয়াতে ইচ্ছে হয়। আজ এত কাণ্ডের পরেও অরিত্র শুধু রুটি আর ঠান্ডা তরকারি খাচ্ছে বলে মন খারাপ হয়ে গেল তিস্তার। নিজের খিদের কথা মনে রইল না। মাঝরাত্রে অদ্ভুত একটা স্বপ্ন দেখল তিস্তা। দেখে হাঁসফাঁস করে উঠে বসল। স্বপ্নে সে ধরিত্রীকে দেখতে পেয়েছিল। সেই ধরিত্রী কলেজ জীবনে যে ছিল নারী প্রগতির সপক্ষে বলিয়ে মেয়ে। অনেক কাল হয়ে গেল ধরিত্রীর সঙ্গে দেখা নেই জয়তুর সঙ্গেও। বিয়ে থা করে পুনায় চলে গিয়েছে। ঠিকানাও জানে নেই যে চিঠিপত্র দেবে। ধরিত্রীর বিয়ের ব্যাপারটাও অজানা। স্বপ্নে ধরিত্রীকে দেখল একটি মানুষের সঙ্গে ঝগড়া করতে। লোকটা যে ওর স্বামী তা বুঝতে পারছিল। হঠাৎ কোথা থেকে লোকটা একটা লোহার বেরিয়ে এনে ধরিত্রীর পায়ে পরিয়ে দিয়ে বিছানায় আরাম করে ঘুমিয়ে পড়ল। ধরিত্রীর রাগত চোখে তাকে দেখল। তারপর হামাগুড়ি দেবার মতো হেঁটে এক ক্যান পেট্রোল বিছানায় উপুর করে দিয়ে দেশলাই জেলে দিল। দাও দাও আগুনের মধ্যে লোকটা জ্বলে যাচ্ছিল। সেটা দেখা মাত্র ঘুম ভেঙে গেল তিস্তার। নীল আলো জড়ানো ঘরে সে চারপাশে তাকাল। অরিত্র ওপাশে পাশ ফিরে ঘুমিয়ে আছে। এই ঘর তাদের ঘর। কিন্তু এমন স্বপ্ন দেখল কেন? ধরিত্রী বা এতকাল পর আসবে কেন তার স্বপ্নে? অরিত্রর দিকে তাকালো সে। স্বামীর সম্পর্কে সে কি মনে মনে এতটা তিক্ত হয়ে গেছে যা স্বপ্নে প্রতিফলিত হচ্ছে? সে কি কখনো ঘুমন্ত অরিত্রকে পুড়িয়ে মারতে পারবে? অসম্ভব। তাছাড়া কেন সেটা করবে? এ ধরনের স্বপ্ন দেখা মানে নিজের মানসিক বিকৃতি ছাড়া কিছু নয়। অরিত্রর কিছু কিছু ব্যবহার তার ভালো লাগে না, এটা ঠিক কথা। খুঁটিয়ে দেখলে ওর ব্যবহার অনেক ত্রুটি পাওয়া যাবে। যাকে বলে ব্যক্তিকেন্দ্রিক মানুষ, অরিত্র প্রায় তাই। নিজের ভালো বুঝে নিতে ওর জুড়ি নেই, কিন্তু তার বাইরে ও খুব স্বাভাবিক। যে কোনো বিষয় নিয়ে কথা বললে ওর বুদ্ধিদীপ্ত মনের ছবি চমৎকার পাওয়া যায়। কোনো মানুষ সম্পূর্ণ নিটোল হয় না। অনেকেরই অনেক রকম খামতি থাকে। তিস্তার নিজেরই কি তা নেই? অতএব অরিত্রর ব্যবহারে যা কিছু অপছন্দ তা বাদ দিয়েই ওকে সে গ্রহণ করেছে এবং করে যাবে। অন্তত এটুকু কারণের জন্য ধরিত্রীদের দলে সে কখনো সংখ্যা বাড়াতে পারে না। ঘুমন্ত অবস্থায় অরিত্র মুখ ফেরাল, গাল রাখল কনুইতে। এখনো কাদা, আর ওর এই ভঙ্গি দেখে কেঁপে উঠল তিস্তা। চট করে তার সামনে সুমিত চলে এলো। ঘুমাবার সময় এটা খুব প্রিয় ভঙ্গি ছিল সুমিতের। একটু আলাদা, একদম একা শোয়ার অভ্যেস সুমিতের। বলতো কেউ গায়ের পাশে শুলে ওর ঘুম আসে না। হরেকৃষ্ণ শেট লেনের বিছানাহীন মেঝেতেও ও সেই অভ্যেসটা চালু রেখেছিল। যতক্ষণ শরীরের প্রয়োজন ততক্ষণ জড়িয়ে থাকা, তারপর একা আলাদা হয়ে যাওয়া। হাসপাতালে বেশ রোগা হয়ে গিয়েছিল তিস্তা। যেদিন রিলিজ অর্ডার পেল সেদিন বাবা বললেন, মা, তোর সুখের জন্য আমাকে যা করতে বলবি আমি করব। সুমিতকে আমার খারাপ লাগেনি। শুধু চাকরি বাকরি করে না, মা বাবার উপর নির্ভর করে আছে, এটাই মেনে নিতে পারছি না। তোকে একটা কথা জিজ্ঞেস করব? কেবিনে বাবার সঙ্গে মা ছাড়া আর কেউ ছিল না। তিস্তা মাথা নেড়েছিল। সমস্ত ছেলেবেলা ধরে তোকে আমি যে শিক্ষা দিয়েছিলাম তা কি বৃথা হয়ে গেল? প্রৌঢ় অদ্ভুত চোখে তাকিয়েছিলেন। মাথা নেড়ে নিঃশব্দে আবার না বলেছিল তিস্তা, তুই এরকম কাণ্ড তাহলে কি করে করলি?
খানিকক্ষণ চুপ করেছিল তিস্তা, তারপর বলেছিল, উত্তরটা পরে দেব বাবা। মা এবার কথা বলল, তোমার আর দমদমে থাকা চলবে না। বাবা বললেন, ওকে সব বলো। মা বললেন, গতকাল সুমিতের সঙ্গে ওদের বাড়িতে গিয়েছিলাম, ওর মায়ের সঙ্গে পরিচয় হলো। তিনি বললেন, আমাদের আপত্তি না থাকলে তারও তোকে ছেলের বউ হিসেবে গ্রহণ করতে আপত্তি নেই। তিস্তার ঠোঁট কামড়েছিল। বাবা বলেছিলেন, আমার তো ভদ্রমহিলার কথাবার্তা খারাপ লাগেনি। ছেলে না বলে বিয়ে করেছে, তবু একটুও রাগ নেই। বললেন, আপনাদের মেয়ে আপনারা অনুমতি না দিলে আমরা কেন গ্রহণ করব? ঠিক কথা। সেদিন সুমিত হাসপাতালে আসেনি। অনেকক্ষণ অপেক্ষা করে বাবা মা তাকে নিয়ে সুমিতের বাড়িতে গেলেন। ওর মায়ের ব্যবহার দেখে মনেই হলো না একদিন তিনি দরজা থেকে তাকে তাড়িয়ে দিয়েছিলেন। দু হাতে জড়িয়ে বুকে টেনে নিলেন, আন্তরিক গলায় বললেন, হো মা, কি চেহারা করেছিস তুই! আহারে! বাবা বললেন, খুব খারাপ ধরনের জন্ডিস হয়েছিল। তা তো দেখেই বুঝতে পারছি, দেখো কাণ্ড। সুমিত তো একবারও বলেনি। ভদ্রমহিলা ওর মাথায় কাঁধে হাত বোলাচ্ছিলেন। বাবা বললেন, জামাই কি এসেছে? না, সে সেই দুপুরে চড়তে বেরিয়েছে। সুমিতের মায়ের গলা পাল্টানো। মা বললেন, ও বোধহয় জানে না আজ হাসপাতাল থেকে ছেড়ে দেবে। সুমিতের মা বললেন, ঠিক জানে, যেমন বাপ তেমন ছেলে তো। বাবা বললেন, হ্যাঁ, বেয়াই মশাইয়ের সঙ্গে আলাপ হলো না? কি জানি কোথায় গেছে। হ্যাঁ, আমার মনে হয় আপনার আমার একটা উৎসব করা উচিত। কিসের? আপনার ঘরে পুত্রবধূ এলো, আমার মেয়ে পাত্রস্থ হলো। এটা অবশ্য খারাপ বলেননি। আত্মীয় স্বজনদের তো জানি, কুৎসা গাইতে জিভ লক লক করবে। যতই করুন ওদের মন পাবেন না। তাই সেসব করতে অনেক খরচ। দিনকাল যা পড়েছে। আমি তৈরি আছি। তাছাড়া আপনি যদি ছেলের জন্য, একটা কুটোও নয়, ওই অপদার্থ ছেলেকে কিছু দেবেন না। তবু খাট, বিছানা, ঘড়ি, আংটি। একদম নয়। বৌভাত বলুন আর যাই বলুন, তার খরচটা দিলেই হবে। সেটা কত? এই রে, এখনই কি করে বলি? আমার এক ভাই আছে, এসব করায় সে ওস্তাদ। তার সঙ্গে কথা বলে বলবো। আপনি মানে আপনারা কোথায় উঠেছেন? মা বললেন, আমার বোনের বাড়ি নাকতলায়। বাবা বললেন, আমার রিটায়ারমেন্টের বেশি দেরি নেই। সঞ্চয়ের চেষ্টা তো কখনো করিনি, তবু কলকাতার দুই প্রান্তে দুটুকরো জমি কিনে রেখেছিলাম। কোথায়? একটা বেলেঘাটায় আর একটা শ্যামনগরে। বাড়ি করবেন? সেরকমই ইচ্ছে। গিন্নির ইচ্ছে শ্যামনগরেই বাড়ি করি। বেলেঘাটা বড্ড ঘিঞ্জি এলাকা, মানুষের ভিড়। আসলে এতকাল ফাঁকায় থেকে অভ্যেস তো। তা ভালো, আপনি কালকে যোগাযোগ করুন। আমি এর মধ্যে ভাইয়ের সঙ্গে কথা বলে রাখব। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার মেয়েকে আমি প্রথম দিনে মেয়ে বলে ডেকেছি। ও আমার মেয়ে। খুশি হয়ে বাবা মা চলে যাওয়ার পর হঠাৎ কান্না পেয়েছিল তিস্তার। শাশুড়ি বলেছিলেন, ও মা, এতকাল স্বামীর সঙ্গে কাটিয়ে এখন কান্না কেন? শোনো মেয়ে, তোমাকে একটা কথা বলি। তোমার স্বামীকে আমি পছন্দ করি না। ওর বাপও যেমন, ও তেমন। তুমি যদি আমার মেয়ে হিসেবে বাড়িতে থাকতে পারো, তাহলে আমি তোমাকে মাথায় করে রাখব। বুঝেছ? কথাটার মানে কি বুঝতে পারেনি তিস্তা। অনেকদিন বাদে হাসপাতালের বিছানার বাইরে অনেকক্ষণ একা বসে থাকতে থাকতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই নিষ্কৃতি পেতেই মাথা নেড়ে হ্যাঁ বলেছিল। শাশুড়ি এতে খুশি হলেন খুব। জড়িয়ে ধরে তাকে নিয়ে এলেন সুমিতের ঘরে। বললেন, এই ঘর তোমার। তুমি যদি আমার মন বুঝে চলো, তাহলে কোনো কাজ করতে হবে না তোমাকে। হরেকৃষ্ণ শেট লেনে রাখা তার জিনিসপত্রকে এ ঘরে দেখতে পেল তিস্তা। শাশুড়ি চলে যাওয়ার পর সে চেয়ারে বসেছিল। সুমিতকে দেখতে খুব ইচ্ছে করছিল তার। এই সময় একটি মহিলা ঘরে এলো। বছর ৩৫-এর কালো
খুব স্বাস্থ্যবতী চেহারার মহিলাটি যে কাজের মেয়ে তা বুঝতে পারল তিস্তা। মহিলার হাতে একটা থালা, তাতে সুজি এবং রসগোল্লা। মহিলা বলল, আমার নাম মঙ্গলা। তুমি তো মাস্টারনি থেকে বউ হয়ে এলে এ বাড়িতে। 2 মাস ছিলাম না বলে দেখনি। আমি গিন্নিমার খাস লোক, বুঝলে? তিস্তা মাথা নেড়েছিল। মঙ্গলা থালাটা একটা টেবিলে রেখে বলেছিল, অমন লক্কা পায়রাকে মন দিলে কি করে বউ? মানে? ছোটবাবুর কথা বলছি। তিস্তা জবাব দিতে পারল না। মঙ্গলা হাসল। বাবু যে বাবু, তিনিও কাল রাত্রে বললেন, মঙ্গলা, ও ছোড়াও সুন্দরী বউ পেয়ে গেল। আমাদের দেশটার কি অবস্থা হলো রে? তিস্তা অবাক। এ কথা বললেন কেন? আর কেন, বুড়ো সারা জীবনের শখ তোমার মতো ফর্সা সুন্দরী বউয়ের। নাও, খেয়ে নাও। আমার হয়েছে মরণ, সব দিক সামলাতে হয়। তুমি এখানে অনেক দিন আছো? তা 8 বছর। আমার আগে ছিল গণেশের মা। 8 বছর ধরে এ বাড়ির হাল ধরে আছি আমি। জয়নগরে বাড়ি, জমি জমা, ছেলে মেয়ে সব সেখানে। তুমি এখানে পড়ে আছো কেন? ও মা, এ কি কথা! পড়ে আছি কি গো? না থাকলে এ বাড়ি অচল। থাকো কদিন, বুঝতে পারবে। জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব করতে হয়। হ্যাঁ, তোমার বর যদি খারাপ ব্যবহার করে আমাকে বলো, আমি এমন দাওয়াই দেব যে ঠিক হয়ে যাবে। তোমার কথা সুমিত শোনে? 100 বার। এই 8 বছরে মাত্র একদিন আমার সঙ্গে দেখা করেনি। একদিন? হ্যাঁ, যেদিন তোমরা ঘর ভাড়া নিয়ে গিয়েছিলে। তাছাড়া রোজ সকালে আসতো, খেত, ঘুমোতো, রাত্রের খাওয়া খেয়ে পয়সা নিয়ে চলে যেত তোমার ওখানে শুতে। কি? হতভম্ব হয়ে গিয়েছিল তিস্তা। ও মা, তুমি জানো না? সুমিত রোজ এখানে আসতো? হ্যাঁ, আমি স্নান করিয়ে না দিলে বাবুর মন ভরে না। ও এখানে এসে স্নান করত? হ্যাঁ। তিস্তার মাথা ঘুরতে লাগল। সুমিত রোজ সকালে স্নান সেরে বেরিয়ে যেত চাকরির সন্ধানে। ওর মনে হলো মঙ্গলা মিথ্যে বলছে, কিন্তু নিজেকে সামলে নিল সে। বলল, ওর মা ওকে পছন্দ করেন না? তা করবেন কেন? সুমিত যে ওর সঙ্গে ঝগড়া করে। কেন করে? পয়সা কড়ির জন্য। মায়ের দুর্বলতা তো জানে। কি সেটা? না বাবা, প্রথম দিনে সব জেনে যাবে তা হবে না। জানলে গিন্নি আমাকে ছেড়ে দেবে না। এই যে আমি লাঠি ঘোড়াই, সেটা গিন্নি হতে দিচ্ছে যে কারণে, সেটা তোমাকে বলবো কেন এত শিগগির? গিন্নির 2 চোখের বিষ ওর স্বামী, তাকে ঠান্ডা করতে হয় আমাকে। বিষ নেই, শুধু কুলোপনা চক্কর। আর সেটা করি বলে গিন্নি আমাকে তোয়াজ করে। তা তোমাকে বলি নতুন বউ, এ বাড়িতে যদি থাকতে চাও তো গিন্নির মন জয় করো। সুমিতকে পাত্তা দিও না। ও আমার স্বামী, ওকে আমি ভালোবাসি। তাহলে মরেছ। হঠাৎ বাইরে থেকে সুমিতের মায়ের গলা পাওয়া গেল। চিৎকার করে তিনি মঙ্গলাকে ডাকছেন। মঙ্গলা বলল, অশান্ত হয়েছে, যাই, খেয়ে নাও। খাওয়ার ইচ্ছে ছিল না বিন্দু মাত্র। হাসপাতাল থেকে যে ডায়েট চার্ট দিয়েছিল তাতে ঘিয়ে ভাজা সুজি নেই। তাছাড়া সে ভাবতেই পারছিল না সুমিত রোজ সারাদিন এ বাড়িতে আরাম করে গিয়েছে, আর সে হরেকৃষ্ণ শেঠ লেনে না খেয়ে থেকেছে। তার মনে হচ্ছিল মঙ্গলা মিথ্যে বলেছে। এই যৌবনবতী এবং অসুন্দরী দাসীটির মতলব ভালো নয় বলে মনে হচ্ছিল তার। এমন সময় বাড়ি পুরুষকণ্ঠ শোনা গেল। আমার পুত্রবধূ, অথচ আমি দেখব না? তোর গিন্নিমা ভেবেছে কি? মঙ্গলার গলা কানে এলো। ভদ্রভাবে কথা বলবে, শিক্ষিত মেয়ে। আমি অশিক্ষিত নাকি? আই এম এ লয়ার। তারপর দরজায় সুমিতের বাবাকে দেখতে পেল তিস্তা। রোগা, লুঙ্গি আর গেঞ্জি পরা একটা মানুষ অদ্ভুত চোখে তাকিয়ে আছেন। মঙ্গলা বলল, তোমার শ্বশুর মশাই। তিস্তা উঠল, এগিয়ে গিয়ে প্রণাম করল। ভদ্রলোক বললেন, এ যে দেবী, সুমিতের বউ।
মঙ্গলা বলল, হতে পারে, কিন্তু আমার কাছে দেবী। হোল লাইফ, বুঝলে বৌমা, আমি তোমার মতো একটি মেয়েকে স্বপ্নে দেখে এসেছি। আমি পাইনি, কিন্তু আমার ছেলে পেল। দ্যাটস মাই স্যাটিসফ্যাকশন। এবার ঘরে যেতে হবে, বৌমা বিশ্রাম নেবে। মঙ্গলা হাত ধরে টানল। না, আমি যাব না। তাহলে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দেব না। চোখ রাঙালো মঙ্গলা। তৎক্ষণাৎ একেবারে যন্ত্রের মতো ফিরে গেলেন সুমিতের বাবা। তিস্তা চুপচাপ তাকিয়েছিল। ভদ্রলোক অ্যাবনর্মাল, কিন্তু তাই যদি হয় তাহলে তিনি কোর্টে যান কি করে? পৃথিবীর যেসব শ্বশুর বৌমাকে দেখে সবার সামনে বলে তোমার মতো একজনকে চেয়েছি এবং পাইনি, তাদের মস্তিষ্ক সম্পর্কে সন্দেহ হবেই। কিন্তু এটা পরিষ্কার, ভদ্রলোকের উপর মঙ্গলার প্রভাব প্রচণ্ড। মঙ্গলা ওকে ঘুম পাড়িয়ে দেয়? কি কাণ্ড! গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস দিন যায় রাত যায় এর দ্বিতীয় পর্ব। এরপরে আসছে তৃতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।